ইরান পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে ধ্বংস করা হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রে জড়িত ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচার চাইলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে চায় ইউক্রেন, প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। সিরিয়ার সরকারি বাহিনী এবং রুশদের সংঘর্ষে প্রায় 940 জন নিহত, যুদ্ধবিরতি ঘোষণা করলেন দেশটির প্রেসিডেন্ট। একদিনে ইসরায়েলি হামলায় নবজাতক সহ 116 জন ফিলিস্তিনির মৃত্যু, হামলা বন্ধে ইউরোপে ব্যাপক বিক্ষোভ। হংকংয়ে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন উইফা, 140 কিলোমিটারেরও বেশি গতিতে বাতাস। পাকিস্তানে অস্বাভাবিক বৃষ্টিতে 180 জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কোনো নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে ধ্বংস করে দেওয়া হবে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ইরানের 3টি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। এগুলোকে আবার কাজে লাগাতে অনেক বছর সময় লাগবে। ইরান সেগুলো আবারও কাজে লাগাতে চাইলে হামলা করা হবে। আইসিই কর্মকর্তাদের কাজে বাধা দিলে জেলে যেতে হবে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের প্রধান নীতি নির্ধারক টম হোম্যান। শনিবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে তিনি জানান, কেউ আইন ভাঙলে জেলে যেতে হবে। ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতিতে 6 থেকে 24 ঘন্টার নোটিশেই অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বহিষ্কার করার সুযোগ আছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, আইসির বিরুদ্ধে সহিংসতা গত বছরের চেয়ে 38% বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বারাক ওবামা প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা, এমন অভিযোগ করে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড বলেছেন, 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে একাধিক শীর্ষ কর্মকর্তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া গোয়েন্দা তথ্য তৈরি করে রাশিয়ার হস্তক্ষেপের গল্প বানিয়েছিলেন। এর মাধ্যমে তারা ট্রাম্পকে অবৈধভাবে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছিলেন। শনিবার বার্তা সংস্থা আনাদোলু এসব তথ্য জানিয়েছে। আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। গেল মাসে আলোচনা থেমে যাওয়ার পর দেশটির পক্ষ থেকে নতুন এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলো। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিও বার্তায় জানান, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের নতুন প্রধান রুস্তেম উমেরোভ তার রুশ সমকক্ষ কর্মকর্তাকে প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, রাশিয়াকে সিদ্ধান্ত নিতে হবে, আর লুকিয়ে থাকার সুযোগ নেই। জেলেনস্কি এ সময় সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ইচ্ছাও পুনর্ব্যক্ত করেন। তবে রাশিয়া এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.4। এটি ভূমিধস ও সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা তৈরি করেছে। এর পরপরই অঞ্চল জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রোববার 20 জুলাই আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে মাত্র 32 মিনিটের ব্যবধানে পরপর 3টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ওই 3টি ভূমিকম্পের মধ্যে একটি ছিল 7.4 মাত্রার। 20 বছর কোমায় থাকার পর মারা গেছেন সৌদি আরবের রাজ পরিবারের সদস্য আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। শনিবার 19 জুলাই রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা গেছেন। তিনি স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজপুত্র নামে পরিচিত ছিলেন। তার বয়স হয়েছিল 36 বছর। 2005 সালে যুক্তরাজ্যে পড়াশোনার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন প্রিন্স আল ওয়ালিদ। তারপর থেকে তিনি সম্পূর্ণ কোমায় ছিলেন, কখনো তার পূর্ণ জ্ঞান ফিরেনি। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়াইদায় অন্তর্বর্তীকালীন সরকারের বাহিনী এবং রুশ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে প্রায় 940 জন নিহত হয়েছে। আরাবিয়া মেডিকেল সূত্রে বরাত দিয়ে স্কাই নিউজ এ খবর জানিয়েছে। আগের প্রতিবেদনে নিহতের সংখ্যা 718 জন বলে জানানো হয়েছিল। শনিবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা মিলিশিয়া এবং রুশ প্রতিরক্ষা বাহিনীর সংঘর্ষ বন্ধ করতে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সহায়তায় প্রণীত পুনর্মিলন পরিকল্পনা অনুসারে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
ইসরায়েলি অবরোধ ও মানবিক সহায়তা বন্ধের কারণে ফিলিস্তিনে গাজা উপত্যকায় অনাহারে প্রাণ হারিয়েছে মাত্র ৩৫ দিন বয়সী এক শিশু। শনিবার ১৯ জুলাই গাজা সিটির আল শিফা হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়। রোববার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে ১১৬ জন ফিলিস্তিনি মারা গেছেন। তাদের মধ্যে ৩৮ জন নিহত হয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য সংকটে আছে হাসপাতালের জরুরি বিভাগ। গাজার ১৭,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। মধ্যপ্রাচ্যের সামরিক ও কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েল ও আমেরিকা। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস আমেরিকা গেলে তাকে স্বাগত জানিয়ে এ প্রত্যয় জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এ সময় ইরানের পারমাণবিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন, চলমান প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা হুমকি ও ২২ জুন ইরানে চালানো হামলা বিষয়ে আলোচনা করেন। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে একযোগে কাজ করবে ইসরায়েল আমেরিকা। ইসরায়েলের রাজধানী তেল আবিবে মার্কিন দূতাবাস ঘেরাও করে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। গাজায় হামাসের কাছে আটক ইসরায়েলি বন্দীদের দ্রুত মুক্ত করার উদ্যোগ নিতে তারা শনিবার এ বিক্ষোভ করেন। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বিক্ষোভকারীরা জানান, আন্তর্জাতিকভাবে রাজনৈতিক চাপ বাড়ালে কাতারে আলোচনা সফল হবে। তাদের দাবি, সব বন্দীকে একসাথে মুক্ত করতে হবে। সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, শিগগির আরও ১০ জন ইসরায়েলি বন্দী মুক্তি পাবে। তবে ইসরায়েলিরা চায় স্থায়ী যুদ্ধবিরতি ও সব বন্দীর মুক্তি। এদিকে ইসরায়েলি অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে গাজার হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। বিক্ষোভকারীরা বলেছেন, পরিকল্পিতভাবে ফিলিস্তিনি গণহত্যা চালানো হচ্ছে। অন্যদিকে জার্মানির বার্লিনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ সরকারের তীব্র সমালোচনা করেছেন। তারা অভিযোগ করেন, গাজায় গণহত্যা চালাতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে জার্মানি। বিক্ষোভে অংশ নেয় ইহুদি বংশোদ্ভূত একজন বলেন, গাজায় যা ঘটছে তা নিঃসন্দেহে গণহত্যা। অপরদিকে লন্ডনেও লক্ষাধিক মানুষ ফিলিস্তিনের পক্ষে বিশাল বিক্ষোভ মিছিল করেন। তারা অবিলম্বে যুদ্ধবিরতি ও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানান। হংকংয়ে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন উইফা। রোববার এ ঝড়ের কারণে জারি করা হয়েছে ১০ নম্বর সতর্কতা সংকেত। এটি হংকংয়ের সর্বোচ্চ ঝড় সতর্কতা। ঝড়ের কারণে ঘন্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বাতাস বয়ে যায়। শহরের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে, রাস্তায় পড়ে থাকে ভাঙা ডাল ও ধ্বংসাবশেষ। টাইফুন উইফার কারণে ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত টাইফুনটি চীনের ঝুহাই, ম্যাকাও ও ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। অধিকতর ক্ষয়ক্ষতি এড়াতে নাগরিকদের ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। মৌসুমের ১ মাস আগে জুলাই থেকেই পাকিস্তানে শুরু হয়েছে অস্বাভাবিক বৃষ্টি। দেশটিতে বর্ষা মৌসুমের বৃষ্টির তীব্রতা বিগত বছরের তুলনায় ৬০% বেড়েছে। অস্বাভাবিক এই বৃষ্টিপাতে ইতিমধ্যে ১৮০ জন মারা গেছেন, আহত হয়েছেন ৫০০ জনেরও বেশি। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষে NDM এর বরাত দিয়ে তথ্য জানিয়েছে ডন। জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী দিনগুলোতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বিভিন্ন প্রদেশে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।